নিবেদিতা, তুমি ভারতবর্ষকে বাঁচলে ভালো, উজাড় করে দিলে আলো। তোমার সেবায় প্রাণ ফিরে পায় আর্তকাতর মুমূর্ষুরা, ঠিক যেন এক রক্তমুখী নীলা। নবভারতের জাগরণের ব্রতের পূজারিণী, ভগিনী নিবেদিতা, তোমায় প্রণাম। শ্বেতকমলের কলিটির জন্ম সুদূর আয়ারল্যান্ডে। একরাশ সোনালি চুলে ঘেরা, সরল নিষ্পাপ ফুটপাটে মুখখানি তার। তাহার ধর্মযাজক পিতা স্যামুয়েল তাহার মাকে বলে গিয়েছিলেন, ভগবান যখন ওকে ডাক দেবেন, ওকে বাধা দিও না। আমি জানি ও বড় কিছু করার জন্য এসেছে। নাম তার মার্গারেট এলিজাবেথ নবেল। অক্লান্ত কর্মী, তুখর বক্তা, শিক্ষাব্রতী, অনাথ আতুর দীনদরিদ্রের সেবাতে অগ্রণী। মার্গারেট শাশ্বত সত্য লাভের আকাঙ্ক্ষা নিয়ে ভারতে এসেছিলেন। তিনি স্বামীজিকে প্রথম দর্শন করেন 1895 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে। স্বামীজি লন্ডনে। তিনি জানেন না কে মার্গারেট নবেল, নবেলও জানেন না কে স্বামী বিবেকানন্দ। দুজনের দেখা হলো বেদান্তের ভূমিতে। শৈশব উত্তীর্ণ হওয়ার পর থেকেই নবেলের অন্বেষণের পথ হইল ঈশ্বর, গড। ঈশ্বরের স্বরূপ কি? কিশোরী মার্গারেট এগোতে চাইতেন সেই দিকে যেখানে আছে সত্য। নিবেদিতার জীবনের এক ধর্ম সংশয়ের সময়ে লন্ডনে প্রচণ্ড ব্যক্তিত্বময় ও আধ্যাত্মিক সম্পন্ন চরিত্রবান স্বামী বিবেকানন্দের সাক্ষাতে তাহার সংশয় মুক্ত জীবন আরম্ভ হয়েছিল। স্বামীজির আহ্বানে ভারতে নিবেদিতার জীবন দানের সংকল্প গ্রহণ। অবশেষে আবাল্য স্মৃতি বিজড়িত আয়ারল্যান্ড পরিত্যাগ করে ভারত ফিরতে আগমন। গির্জার ধর্মযাজক কন্যা মার্গারেট এলিজাবেথ নবেল 1898 সালের 28শে জানুয়ারি কলকাতায় পদার্পণ করেন। স্বামী বিবেকানন্দ নিবেদিতার মধ্যে সিংহশক্তির প্রকাশ উপলব্ধি করেছিলেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার পর তাহার প্রাচ্যদেশীয় মহাগুরু স্বামী বিবেকানন্দের কাছ থেকে পুনরায় শিক্ষা গ্রহণের সৌভাগ্য হয়েছিল। 1898 সালের 25শে মার্চ মার্গারেটের জীবনের বিশেষ একটা দিন। ওই দিন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের উদ্যানবাটিতে স্বামীজি তাহাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দান করেন, নাম দিলেন নিবেদিতা। স্বামীজি মায়ের আশীর্বাদ দিয়ে মার্গারেটকে ধন্য করতে একদিন মিসেস অলিভুল ও মার্গারেটকে নিয়ে বাগবাজারে মায়ের কাছে যান। সঙ্গজননী শ্রী শ্রী মায়ের অকুণ্ঠ অজস্র আশীর্বাদে পরিস্নাত হয়ে নিবেদিতা হয়েছিলেন তার আদরের খুকি। মা নিবেদিতাকে বলেছিলেন, ঠাকুর একদিন আমায় বলেছিলেন, আমি স্বপ্নে এক দেশে গিয়েছিলাম, সেখানে সকলেই বাহিরে সাদা ভিতরে সাদা। ওই দিন ছিল রথযাত্রা। নিবেদিতা দুদিন পর মায়ের নিকট আসিয়া মাকে বলিয়াছিলেন, রথযাত্রার দিনে আমি ঠাকুরকে স্বপ্নে দেখিয়াছিলাম। এই দেখার অনেক বৎসর পর স্বামীজি বিলাতে আসেন। একদিন স্বামীজির কাছে স্বপ্নদৃষ্ট পুরুষের আলোকচিত্র দেখিয়া আমি জিজ্ঞাসা করিয়াছিলাম, ইনি কে? স্বামীজি আমার ভাব লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, আমার গুরু রামকৃষ্ণ পরমহংস, যার পদমূলে বসিবার সৌভাগ্য লাভ করিয়া আমি ধন্য। আমি তখন স্বামীজিকে আমার স্বপ্নের কথা বলি। মা বলিলেন, তুমি যে নরেনের মেয়ে, তাই ঠাকুর তোমায় পূর্বেই দেখা দিয়েছিলেন। নিবেদিতা বলেছেন, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ, এই দুই মহাজীবনের মধ্যেই সমস্ত ভারতের ঐক্য রয়েছে। স্বামীজির মানসকন্যা নিবেদিতা স্বামীজির সান্নিধ্যে এসে ভারতকে আন্তরিকতায় ভালোবেসে ফেলেছিলেন এবং তার গুরুদত্ত নামটি প্রকৃত অর্থে সার্থক করে তুলেছিলেন। স্বামীজির ভারতে সর্বাধিক গুরুত্ব পেয়েছিল স্ত্রী শিক্ষা, সমাজে নারীর স্থান, নারীর অধিকার। স্বামীজির এই বিরাট কাজটি নিবেদিতাকে করতে হবে। 1898 সালের মার্চ মাস স্বামীজি বিবেকানন্দ স্টার থিয়েটারে নিবেদিতাকে পরিচয় করিয়ে দিলেন। ভারতে মিস মার্গারেট নবেল ইংল্যান্ডেরই দান। গুরুর কৃপায় নিবেদিতা আকর্ষিত হতে থাকলেন ভারতবর্ষের আন্তরিকতায়। নিবেদিতার ভারতপ্রাণতা আমাদের মুগ্ধ করে।
ভারতের পবিত্র বস্তুই তার কাছে পূজা দ্রব্যের মতোই পবিত্র। মানবদরদী বিবেকানন্দ মর্মে মর্মে অনুভব করিয়াছিলেন, দুঃখপীড়িত পরাধীন ভারতের পুনরুত্থানের জন্য নারী জাতির উন্নতির একমাত্র উপায় শিক্ষার বিস্তার। নারী শিক্ষার কাজে আহ্বান জানিয়ে স্বামীজি মার্গারেটকে লিখিলেন, ভারতে নারী সমাজের জন্য প্রয়োজন সিঙ্গির, তুমি সেই নারী যাকে আমাদের প্রয়োজন। বাগবাজার অঞ্চলে শ্রীমায়ের আশ্রয়ে যেন নিবেদিতা কর্মজীবনে অগ্রসর হতে পারেন, ইহাই ছিল স্বামীজির ইচ্ছা। 16 নম্বর বোসপাড়া লেনের বাড়িটি বিদ্যালয় হল 13 নভেম্বর 1898 কালী পূজার দিন। বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন শ্রীমা স্বয়ং। শ্রীমা আশীর্বাদ করে বললেন, মহামায়ার আশীর্বাদ শতদ্বারে বর্ষিত হোক। 1918 সালে স্কুলটি রামকৃষ্ণ মিশন অন্তর্ভুক্ত হওয়ার পর নাম হল রামকৃষ্ণ মিশন নিবেদিতা বালিকা বিদ্যালয়। ভারতবর্ষে আসার পূর্বে স্বদেশী নিবেদিতা সংবাদপত্রের লেখিকা রূপে খ্যাতি অর্জন করেছিলেন। তার ঐতিহাসিক জ্ঞান, রচনা শক্তি, অসাধারণ বক্তৃতা ভারতের সেবায় নিয়োগ করেন। ভারতে তার প্রথম বক্তৃতায় প্রাচ্য পাশ্চাত্যের মতবাদের আলোচনা করেন এবং স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যবাসীর কাছে উচ্চতন্ত্রের সন্ধান দিয়েছেন তা তিনি প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেন। সেই সঙ্গে রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য আদর্শ ব্যাখ্যা করেন। 26 জানুয়ারি 1904 কলকাতায় টাউন হলে ডাইনামিক রিলিজন শীর্ষক নিবেদিতার বক্তৃতা শোনার পর বিপিনচন্দ্র পাল বলেছিলেন, ইহা ডাইনামিক রিলিজন নয়, ইহা একটা ডিনামাইট। অসাধারণ গুণসম্পন্ন ভারতপ্রেমী এই মহিলা ভারতীয় মহিলাদের সেবায় আত্মোৎসর্গ করার জন্য ইংল্যান্ডে উজ্জ্বল ভবিষ্যতের পথ পরিত্যাগ করেছেন। নিবেদিতার ভাষণ ও প্রবন্ধাদি পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার পর তাহা দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছায়। তাহার বাস্তববাদী উদ্দীপনার বক্তব্যে ভারতীয় জনমানসে তিনি লোকমাতা হয়ে ওঠেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিবেদিতার নাম দিয়েছিলেন লোকমাতা, বিপিনচন্দ্র পাল নাম দিয়েছিলেন ডিনামাইট, শ্রী অরবিন্দ নাম দিলেন শিখাময়ী, অবনীন্দ্র ঠাকুরনাথ ঠাকুর ও নন্দলাল বসু নিবেদিতার নাম দিয়েছিলেন মহাশ্বেতা। নিবেদিতার তার গুরু বিবেকানন্দের আদেশে শিখাময়ী হয়ে ভারতে এসেছিলেন। অভিমন্ত্রীর উপাসিকা বিবেকানন্দের শিষ্যা নিবেদিতার জীবন সার্থক হয়েছিল তার গুরুর আশীর্বাদে। একাধারে জননী, সেবিকা ও বান্ধবী। দেশবাসীর সেবায় ভারতবর্ষে তার যাত্রার পরিসমাপ্তি। সত্যিই তিনি অনন্যা, সদানন্দমায়ের প্রতিমূর্তি। নিবেদিতার জীবনের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম দি মাস্টার এজ আই সো হিম গ্রন্থ। দুর্লভ রত্নরাজিতুল্য চিন্তারাশি সংগৃহীত হয়েছে এই গ্রন্থে, যাহা নিবেদিতা সংগ্রহ করেছিলেন মহাসাগর তুল্য স্বামীজির হৃদয়ে মনের গভীরে নিমজ্জিত হয়ে। ভারতীয় শিল্পকলা সম্বন্ধে তাহার গভীর পড়াশোনা শ্রদ্ধার দাবি করে। জগদীশবাবুর স্ত্রী অবলা বসু স্বচক্ষে স্কুল দেখার পর বলেছিলেন, সত্যিই নিবেদিতা অসম্ভবকে সম্ভব করেছেন। ডাক্তার বসুর অসাধারণ বৈজ্ঞানিক প্রতিভার পরিচয় পেয়ে নিবেদিতা মুগ্ধ হয়েছিলেন। 1900 সালের শেষের দিকে প্যারিসে জগদীশ বসুর পেপার পড়তে যাওয়ার ব্যাপারে ব্রিটিশ সরকার চরম বিরোধিতা করেন। একমাত্র নিবেদিতার চেষ্টায় জগদীশ বসু গেলেন বিজ্ঞান কংগ্রেসে যোগদান করতে। প্যারিসের বিজ্ঞান কংগ্রেস ছিল জগদীশবাবুর জীবনে এক টার্নিং পয়েন্ট। এখান থেকেই সারা বিশ্বে তাহার নাম ছড়িয়ে গেল। গবেষণামূলক বই, যাহার মাধ্যমে জগদীশ বসু দেখিয়েছিলেন উদ্ভিদের প্রাণ আছে, 2টি বই, প্ল্যান্ট রেসপন্স ও কম্পারেটিভ ইলেকট্রোফিজিওলজি, এই বইগুলির পাণ্ডুলিপি, পরিমার্জনা ও সম্পাদনা সকল কাজ নিবেদিতা একা করেছিলেন। বইগুলি প্রকাশিত হওয়ার পর জগদীশ বসুর গবেষণার বিষয় ছড়িয়ে গেল সারা বিশ্বে। জগদীশবাবুকে বিশ্বমাজারে পরিচিত করার ক্ষেত্রে নিবেদিতা একটি স্মরণীয় অবদান রেখে গেলেন। এ কাজ তিনি করেছিলেন ভারতবর্ষকে ভালোবেসে। নিবেদিতা জগদীশ বসুর বোস ইনস্টিটিউট গড়ে তুলতে সারা বুলকে রাজি করেছিলেন অর্থ সাহায্য করতে। বোস ইনস্টিটিউট এখন ভারত তথা বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞান গবেষণা কেন্দ্র।
বোস ইনস্টিটিউট নিবেদিতা দেখে যেতে পারেননি। 1899 সালে কলকাতায় প্লেগ রোগে যখন মহামারীর আকার ধারণ করে, লোকমাতা নিবেদিতা মাতৃহৃদয়ের গভীর আকুতি নিয়ে নিজের জীবনকে তুচ্ছ করে আর্তরোগীদের সেবায় মন প্রাণ ঢেলে দিয়েছিলেন। পল্লীবাসী সকলের কাছে নিবেদিতা ছিলেন দেবী। নিবেদিতা ছিলেন ক্ষণজন্মা। 1911 সালের সূচনায় নিবেদিতা জগদীশ বসু ও লর্ডি অবরা বসুর আমন্ত্রণে বিশ্রামের জন্য দার্জিলিংয়ে গেলেন। সেখানে তিনি কঠিন আমাশয় রোগে আক্রান্ত হয়ে শয্যা গ্রহণ করলেন। ডাক্তার নীলরতন সরকার ও বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সত্ত্বেও রোগের কোনো উপশম হইল না। দার্জিলিংয়ের রায়বিলাতে মাত্র 40 বছর বয়সে নিবেদিতা চলে গেলেন 13 অক্টোবর 1911 সকাল 7টায়। জগদীশচন্দ্র বসুর চোখে জল। এই জীবনে তিনি ভগিনীর ঋণ শোধ করতে পারলেন না। তাই বোস ইনস্টিটিউট হওয়ার আগে জগদীশ বসু নিবেদিতার বোন মেয়ে উইলিয়ামসনকে লিখেছেন, বসু বিজ্ঞান মন্দিরে প্রবেশ করতে চোখে পড়বে একটি ফোয়ারা ও জলধারা, আর তার পাশেই থাকবে প্রতিভাতে প্রার্থনারত এক নারীর রিলিফ মূর্তি। এখানেই বেদির নিচে রাখা থাকবে নিবেদিতার চিতাভস্য। এই বাদির কাছে রোপণ করা হবে শেফালি গাছের চেরা। সেই গাছ থেকে রোজ ফুল ঝরে পড়বে বেদির উপর। শেফালি গাছের চারা নিবেদিতা নিয়ে এসেছিলেন অজন্তা থেকে। দার্জিলিংয়ে নিবেদিতার সমাধি মন্দিরে লেখা আছে এই কথাগুলি, হিয়ার লাইজ সিস্টার নিবেদিতা হু গেভ হার অল টু ইন্ডিয়া। দার্জিলিংয়ের রায়বিলাতে বসেই 7-10-11 তারিখে নিবেদিতা তার যাবতীয় সম্পত্তি উইল করে বেলুড় মঠে ট্রাস্টিদের হাতে অর্পণ করেন। এই গৃহেই শায়িত সিস্টারের নিবেদিতার কণ্ঠ থেকে অস্পষ্ট স্বরে নির্গত হয়েছিল, দি বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দ্য সানরাইজ। রায়বিলা অট্টালিকার বর্তমান পরিচয় হল রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশন অ্যান্ড কালচারের সেন্টার। দার্জিলিংয়ের শৈলশিখরে অরবিন্দের শিখাময়ী নিবেদিতা তার ভালোবাসা বিছিয়ে প্রস্তরময়ী হয়ে শুয়ে আছেন। স্বামীজি বলেছিলেন, সমগ্র ভারত নিবেদিতার ভাবে মুখর হয়ে উঠবে। তা সত্য হয়েছে। নির্ভীক নিষ্কাম কর্মযোগী ধীরচেতা প্রজ্ঞারূপিণী ভারত আত্মার প্রতি নিবেদিত প্রাণ দৈন্য আলোর পথযাত্রী এই মহিয়সী নারীর চরণে প্রণাম জানাই। গুরুর জ্বালানো মশাল থেকে জ্ঞানের আলো ছড়িয়ে গিয়েছে দিকে দিকে, যে পথ মার্গারেট থেকে নিবেদিতা হয়ে বয়ে গেছে ভগিনী লোকমাতার স্মরণীতে।